আজকে আমরা পরিসংখ্যানের একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, যে গণসংখ্যা নিবেশন সারণী কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমরা জানি গণসংখ্যা নিবেশন সারণী কি। কোনো পরিসংখ্যানের উপাত্তগুলোকে, মানে আমরা জানি সংখ্যাবাচক কোনো তথ্যকে বলা হয় পরিসংখ্যানের উপাত্ত। এইটা একটা পরিসংখ্যানের উপাত্তগুলোকে শ্রেণী ব্যবধান শ্রেণী সংখ্যা নির্ণয়ের মাধ্যমে একটি ছক আকারে, এই যে আমরা একটা ছক আগে থেকে করে নিয়েছি, এই যে ছক আকারে যে বিন্যস্ত করা হয় এটাকে আমরা বলে থাকি সাধারণত যে গণসংখ্যা নিবেশন সারণী। তো গণসংখ্যা নিবেশন সারণীতে আমাদের চারটি বিষয় লক্ষ্য রাখতে হয়: পরিসর নির্ণয়, শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান নির্ণয়, শ্রেণী সংখ্যা আর ট্যালিচিহ্নর সাহায্যে গণসংখ্যা নির্ণয়। আমরা যে পরিসর, শ্রেণীব্যাপ্তি, শ্রেণী সংখ্যা কি, এগুলো বিস্তারিত অন্য সময় আলোচনা করব। আজকে আমরা কিভাবে এইটা প্রশ্নের সলভ করতে হবে সেই প্যাটার্নটা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। তা আমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে 30 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর নিচে দেওয়া রয়েছে। এখন আমাদের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে বলা হয়েছে। যে আমাদের পরিসর নির্ণয়ের আমরা সবাই সূত্র জানি, যে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। এই কারণে আমাদের এই যে তথ্যটা থেকে প্রথমে সর্বোচ্চ মানটা বের করব। আমাদের এখানে এই উপাত্তে সর্বোচ্চ মান 95 আর সর্বনিম্ন মান 42। এই জন্য আমরা এখানে লিখে নিব 95 42। এবার আমরা পরিসর বের করব। আমরা 95 মাইনাস 42 প্লাস 1। আমরা এখানে একবারে ক্যালকুলেশনটা করে দিলাম। 95 থেকে 42 যদি আমরা মাইনাস করে দিই 43 হয়, তার সাথে প্লাস 1 করলে আমাদের 54 হবে। আর শ্রেণী ব্যবধান আমাদের প্রশ্নে উল্লেখ করা আছে, এই শ্রেণী ব্যবধান 10 আমরা এখানে লিখে দিলাম। এবার আমরা শ্রেণী সংখ্যাটা বের করব। শ্রেণী সংখ্যা আমরা এখানে একটা সূত্র লিখেছি, পরিসরকে শ্রেণী ব্যবধান দ্বারা যদি আমরা ডিভাইড করি তাহলে আমরা শ্রেণী সংখ্যাটা পাবো। আর 54কে যদি আমরা 10 দ্বারা ডিভাইড করি তাহলে 5.4 হয়। আমাদের সবসময় মনে রাখতে হবে শ্রেণী সংখ্যা কখনোই দশমিকে রাখা যাবে না বা ভগ্নাংশে রাখা যাবে না, এইটাকে আমাদের পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হবে। এই জন্য আমরা এটা একটা প্রায় চিহ্ন দিয়ে আমরা এই 5.4-এর পরবর্তী পূর্ণ সংখ্যা 6টা লিখে নিলাম। শ্রেণী সংখ্যার কাজটা কি? শ্রেণী সংখ্যার কাজ হইল আমাদের এই যে কয়টি আমরা ছক করব সেটা নির্ধারণ করা যায়। মানে এখানে 6 হয়েছে, মানে আমাদের এখানে 6টা ঘর করতে হবে। 1 2 3 4 5 6। আর উপরে শ্রেণী ব্যবধান, ট্যালি চিহ্ন আর গণসংখ্যা। আমরা জানি গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হলে 3টি কলাম লাগবে, একটা শ্রেণী ব্যবধান, ট্যালি চিহ্ন আর গণসংখ্যা। আর এইটা সহ যদি আমরা হিসাব করি তাহলে আমাদের মোট 7টা ঘর আমরা টানবো। তাহলে 6টা এই যে শ্রেণী সংখ্যা পেয়েছি, তাই এর চেয়ে একটা ঘর আমরা বেশি টেনে নিয়েছি। তো এবার আমাদের শ্রেণী ব্যবধান সাজাবো কিভাবে? আমাদের এখানে সর্বনিম্ন যে মানটা আমরা পেয়েছি 42, সেখান থেকে শুরু করব 42। তো এখানে আমাদের শ্রেণী ব্যবধান কত? 10। এই জন্য আসলে শ্রেণী ব্যবধান কি? প্রত্যেক শ্রেণীর সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানের যে পার্থক্য। এখন যদি আমাদের থেকে 3 থেকে 5 আসে তাহলে মনে হতে পারে পার্থক্য 2, তাহলে শ্রেণী ব্যবধান আসলে 2 মানে 2, কিন্তু আসলে তাই না। এখানে 3 4 5 তিনটি জিনিস রয়েছে, 3টি সংখ্যা রয়েছে এর মধ্যে, এই জন্য শ্রেণী ব্যবধান আসলে 3 ধরতে হবে। আসলে এখানে আমরা যে 5টা মাইনাস করে দিচ্ছি, এই কারণে আমাদের শ্রেণী ব্যবধানে মনে রাখবো এখানে যে 10 রয়েছে এর সাথে আমরা সব সময় 1 কম যোগ করব, মানে 42 এর সাথে 9 যোগ করব। তা 9 যোগ করলে আমাদের 42 এর সাথে 9 যোগ করলে হয় 51। আসলে যে শ্রেণী ব্যবধান থাকবে, যদি 5 থাকতো তাহলে আমরা 4 যোগ করব। 51 এর পর 52 নিব। আসলে এর সাথে যদি আমরা 9 যোগ করি 61 হবে। তো পরবর্তীতে আমরা ঠিক একইভাবে আমরা পরেরগুলো ইনশাল্লাহ অনুরূপভাবে সবগুলো নির্ণয় করব। এরপর আমরা 42 থেকে 51-এর মধ্যে মোট কতটা নাম্বার এখানে রয়েছে প্রাপ্ত নম্বর সেটা নির্ণয় করব। এটা বিভিন্ন উপায়ে নির্ণয় করা যায়, তবে আমরা নির্ণয় করব এইভাবে। 55টা কেটে দিব। 55 কার মধ্যে রয়েছে? এই সংখ্যার মধ্যে রয়েছে, ট্যালি চিহ্নতে আমরা লিখে দিলাম।
64 কার মধ্যে রয়েছে? 64 আমাদের এর মধ্যে আছে, এভাবে লিখে দিলাম। 79 কার মধ্যে রয়েছে? 79 এর মধ্যে রয়েছে, এইভাবে লিখে দিলাম। এই অনুরূপভাবে আমরা সবগুলো লিখে নিব। যেমন 61 কার মধ্যে রয়েছে? এই যে শ্রেণী ব্যবধান এর মধ্যে রয়েছে। অনুরূপভাবে আমরা সবগুলো এইভাবে লিখে নিব। আর ট্যালি চিহ্ন সবাই নিয়ম জানি যে প্রথমে 4টা হওয়ার পর 5-এর বেলায় আমরা এইভাবে আমরা ভার্টিক্যালি বরাবর দাগ দিয়ে থাকি। পরে যদি 8 হইতো, পরে আবার 3টা হইতো, 5 হলেই আমাদের কি করতে হবে? এই যে এইভাবে দাগ দিতে হবে। তো এখন আমরা অনুরূপভাবে এই যে আমি যে মেথডে করলাম, এইভাবে আমি সবগুলো নির্ণয় করে ফেলি। আমরা ট্যালি চিহ্নের মাধ্যমে সবগুলোকে উপস্থাপন করার চেষ্টা করেছি। আসলে এইভাবে করা যায়, অথবা আপনারা এটাও করতে পারেন 40 থেকে 51 এর মধ্যে মোট কতটা নাম্বার রয়েছে খুঁজে বের করে সেটা ট্যালি চিহ্ন আকারে লিখতে পারেন। 4টা নাম্বার রয়েছে এখানে, তারপর ট্যালি চিহ্নের মাধ্যমে 4 লিখলেন। এবার এই ট্যালি চিহ্নকে আমরা গণসংখ্যায় রূপান্তর করব। তাহলে গণসংখ্যা এখানে রয়েছে আমাদের 4, এখানে রয়েছে আমাদের 6, এখানে রয়েছে 10, এখানে রয়েছে 5, এখানে রয়েছে 3, এখানে রয়েছে আমাদের 2। এরপর আমরা গণসংখ্যাটা টোটালটা হিসাব করার চেষ্টা করব। টোটাল আমাদের এটা যদি টোটাল করে আমাদের 30 হয়, তো এখানে 30 হয়েছে, আবার এখানে আমাদের শিক্ষার্থীর সংখ্যাও 30 দেওয়া আছে। এই জন্য বুঝলাম যে আমাদের এখানে অঙ্কটা কোনো ভুল হয়নি। তাহলে এভাবে আমাদের শ্রেণী সংখ্যার মানে শ্রেণী ব্যবধান, পরিসর, গণসংখ্যা, ট্যালি চিহ্নর মাধ্যমে আমাদের গণসংখ্যা সারণী তৈরি করা হয়। গণসংখ্যার সারণীর জন্য আমি পুরো ক্লাসটা একবার রিভিশন দিয়ে নিচ্ছি। প্রথমে সর্বোচ্চ মান সংগ্রহ করতে হয় উপাত্ত থেকে, তারপর সর্বনিম্ন মান, তারপর পরিসর বের করতে হয়, তারপরে শ্রেণী ব্যবধান প্রশ্নে দেওয়া থাকে। আর প্রত্যেকটা শ্রেণীতে শ্রেণী ব্যবধান মানে একই নেওয়া আমাদের জন্য বেস্ট। এই জন্য আমি প্রত্যেকটা শ্রেণী ব্যবধান 10 করে নিয়েছি। এখানে আরেকটি মজার ব্যাপার হইল, শ্রেণী ব্যবধান বের করার সব সময় যে রুলসটা, আমরা যদি এই যে 52 থেকে 42 মাইনাস করি, দেখেন 10 হয়েছে। আমরা যদি 91 থেকে 81 মাইনাস করি, দেখেন 10 হয়েছে। আবার 101 থেকে 91 মাইনাস করলে 10 হয়েছে। মানে শ্রেণী ব্যবধান প্রত্যেকটা ক্লাসে আমাদের 10 করে রয়েছে। এরপরে মনে রাখতে হবে শ্রেণীর সংখ্যা কখনোই আমরা দশমিকে নিব না, পূর্ণ সংখ্যায় নিব। তারপর 42 থেকে 51 এর মধ্যে যতটা সংখ্যা রয়েছে ট্যালি চিহ্ন লিখব, তারপর আমরা গণসংখ্যা লিখব এবং আমরা মোটটা যোগ করে দেব। আশা করি ভিডিওটি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।